হ্যালো বন্ধুরা, আমি তৃপ্তি সেনগুপ্ত। আমি পেশায় একজন নার্স। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলবো সেটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। যেই ঘটনাটা ঘটেছিল একজন ডাক্তারবাবুকে নিয়ে। তখন আমি একটি হাসপাতালের নার্স ছিলাম। ওই ডাক্তারবাবু নতুন আমাদের হাসপাতালে জয়েন দেওয়ার পর থেকেই আমি বিষয়টা লক্ষ্য করলাম যে ডাক্তারবাবু ও প্রায় আমার দিকে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। আমি মনে মনে ভাবতাম, যেহেতু আমি একটু সুন্দরী তাই মনে হয় ডাক্তারবাবু আমার দিকে এভাবে তাকিয়ে আছেন। কিন্তু আমার ধারণাটা যে পুরোপুরি ভুল ছিল তা আমি তখন বুঝে উঠতে পারিনি। কারণ ডাক্তারবাবু। বন্ধুরা, মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি পেশায় একজন নার্স হলেও আমি কিন্তু দেখতে অসম্ভব সুন্দরী ছিলাম। বিশেষ করে আমার বান্ধবীরা প্রায়ই আমাকে বলতো আমার চোখ দুটো নাকি হরিণীর চোখের মতো মায়াবী। আমার দৃষ্টিতে নাকি এমন একটা জাদু আছে যা যে কাউকে অনায়াসে আকর্ষণ করতে পারে। স্কুল ও কলেজ জীবনে আমি এই প্রশংসার সাথে খুবই পরিচিত ছিলাম। আমার কালো ডাগর চোখের দিকে তাকিয়ে অনেকেই মুগ্ধ হতো। সত্যি বলতে এই চোখের কারণেই হয়তো আমি অনেকবার প্রেমের প্রস্তাব পেয়েছি। কিন্তু আমার জীবনের লক্ষ্য ছিল অন্য কিছু। আমার বাবা মায়ের একমাত্র স্বপ্ন ছিল আমি একজন নার্স হয়ে মানুষের সেবা করব। তাদের এই স্বপ্নটাকে আমি আমার নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিলাম। তাই কোনো প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে আমি আমার সমস্ত মনোযোগ পড়াশোনায় দিয়েছি। বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আমার কাছে আর কিছুই ছিল না। তাদের ত্যাগ এবং আমার পরিশ্রম অবশেষে সফল হয়েছিল সেদিন আমি নার্সিং পাশ করে চাকরিটা পেলাম। চাকরি পাওয়ার পর আমার জীবনটা বেশ সুন্দরভাবেই চলছিল। হাসপাতালের নিয়মকানুন, রোগীদের সেবা আর সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করা, এই ছিল আমার জগৎ। তোমরা তো জানোই, নার্সের চাকরি মানেই শিফটিং ডিউটি। কখনো দিনের আলো রোগীদের মুখে হাসি ফোটানো, আবার কখনো রাতের নিস্তব্ধতায় তাদের পাশে থাকা। এই রুটিনটা আমি বেশ আনন্দের সাথেই মেনে নিয়েছিলাম, কারণ মানুষের সেবা করার মধ্যে আমি এক ধরনের আত্মতৃপ্তি খুঁজে পেতাম। আমার জীবনটা একটা নির্দিষ্ট ছন্দে চলছিল। দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই কেটে যাচ্ছিল। আমি আমার কাজে বেশ দক্ষ হয়ে উঠেছিলাম এবং সিনিয়রদের থেকেও প্রশংসা পাচ্ছিলাম। হাসপাতালের প্রতিটি কোণ, প্রতিটি মুখ আমার চেনা হয়ে গিয়েছিল। কিন্তু আমি জানতাম না, খুব শীঘ্রই আমার এই চেনা জগতে এমন একজন মানুষের আগমন ঘটবে যিনি আমার ভাবনাচিন্তার পুরো জগৎটাকেই ওলটপালট করে দেবেন এবং আমাকে একটা নতুন সত্যের মুখোমুখি দাঁড় করাবেন। তার কিছুদিন পরেই আমাদের হাসপাতালে একজন নতুন ডাক্তার যোগ দিলেন। চারিদিকে কানাঘুষা চলছিল যে উনি নাকি অনেক বড় মাপের একজন চিকিৎসক। নাম ডাক্তার অমিতাভ পাল। কলকাতা শহরের একজন নামকরা এবং অভিজ্ঞ ডাক্তার হিসেবে তার বেশ সুনাম ছিল। সবাই বলছিল তার হাতে নাকি জাদু আছে। এমন একজন অভিজ্ঞ মানুষের সাথে কাজ করার সুযোগ পাব ভেবে আমি মনে মনে বেশ খুশি হয়েছিলাম। ডাক্তার অমিতাভ পাল সেদিন প্রথম হাসপাতালে এলেন। আমি তাকে দূর থেকে দেখেছিলাম। ভদ্র, শান্ত এবং গম্ভীর চেহারার একজন মানুষ। প্রথম দেখায় তাকে আমার বেশ শ্রদ্ধার যোগ্য একজন ব্যক্তিত্ব বলেই মনে হয়েছিল। আমি তখনও বুঝতে পারিনি যে এই শান্ত, গম্ভীর মানুষটার সাথে আমার সম্পর্কটা এমন এক রহস্যময় পথে এগোবে যা আমাকে দিনের পর দিন চিন্তায় ফেলবে এবং এক অজানা প্রশ্নের দিকে ঠেলে দেবে। আমার সুন্দর করে কথা বলার ধরন এবং পরিপাটি স্বভাবের কারণে হয়তো প্রথম থেকেই ডাক্তারবাবু আমাকে একটু অন্য চোখে দেখতেন। তিনি তার বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকেই ডেকে পাঠাতেন। অপারেশনের সময় অ্যাসিস্ট করা থেকে শুরু করে রোগীদের ফাইলপত্র গোছানো পর্যন্ত সব কাজেই তিনি আমার উপর নির্ভর করতেন। প্রথম দিকে বিষয়টাকে আমি আমার কাজের স্বীকৃতি হিসেবেই দেখতাম এবং বেশ গর্ববোধ করতাম। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম বিষয়টা শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। ডাক্তার অমিতাভ পাল খুব শৌখিন এবং পরিপাটি একজন মানুষ ছিলেন। তার চেম্বার সবসময় গোছানো থাকত, তার পোশাক আশাকও ছিল রুচিশীল। হয়তো আমার পরিচ্ছন্নতা এবং কাজের প্রতি নিষ্ঠা দেখেই তিনি আমাকে পছন্দ করতেন। তার সমস্ত ডাক্তারি কাজকর্মের সহায়ক হিসেবে তিনি আমাকে পাশে রাখতেন, যা আমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিত। সিনিয়র ডাক্তারদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়াটা যে কোনো জুনিয়রের জন্যই অনেক বড় ব্যাপার। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। ডাক্তারবাবু যখনই কোনো কাজ ছাড়া ফ্রি থাকতেন তিনি আমাকে তার চেম্বারে ডেকে পাঠাতেন। কখনো চায়ের কাপে চুমুক দিতে দিতে, আবার কখনো নিচকি জানলার বাইরে তাকিয়ে তিনি আমার সাথে গল্প করতে চাইতেন। প্রথম আমি ভাবতাম হয়তো তিনি হাসপাতালের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমার সাথে কথা বলছেন।
কিন্তু ধীরে ধীরে তার গল্পের বিষয়বস্তু আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করে। তার প্রশ্নগুলো প্রায়শই আমার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে থাকত। আমার ছোটবেলা কেমন কেটেছে, আমার বাবা মা কেমন আছেন, আমার ভাইবোন কজন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই ধরনের নানা প্রশ্ন তিনি করতেন। একজন সিনিয়র ডাক্তার তার জুনিয়র নার্সকে এমন ব্যক্তিগত প্রশ্ন করতেই পারেন, কিন্তু তার প্রশ্ন করার ধরন এবং চোখের দৃষ্টিতে আমি এক ধরনের রহস্য খুঁজে পেতাম। মনে হতো তিনি কিছু একটা বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। তার সাথে কথা বলার সময় আমার প্রায় মনে হতো তার কথার গভীরে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে। তিনি যখন আমার দিকে তাকিয়ে থাকতেন, তার দৃষ্টিটা আমার চোখ ছাড়িয়ে যেন আমার ভেতরের সত্তাটাকে পড়ার চেষ্টা করত। এই চাহনি আমাকে অস্বস্তিতে ফেলত। আমি বুঝতে পারতাম না এটা কি শুধুই আমার মনের ভুল, নাকি সত্যি সত্যিই তার আচরণের মধ্যে কোনো অস্বাভাবিকতা রয়েছে। এই ভাবনাটা আমাকে প্রায়শই তাড়া করে বেড়াত। হাসপাতালের অন্য সহকর্মীরাও বিষয়টা লক্ষ্য করতে শুরু করেছিল। অনেকেই আমাকে আড়ালে আবডালে জিজ্ঞেস করত, ডাক্তারবাবু তোকে একটু বেশিই স্নেহ করেন, তাই না? তাদের এই ধরনের কথায় আমি আরও বেশি অস্বস্তিতে পড়তাম। আমি তাদের বোঝানোর চেষ্টা করতাম যে এটা শুধুই কাজের সূত্রে তৈরি হওয়া একটা স্বাভাবিক সম্পর্ক। কিন্তু আমার নিজের মনকেই আমি পুরোপুরি বোঝাতে পারছিলাম না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, ডাক্তারবাবুর এই অদ্ভুত আচরণের কারণ আমাকে খুঁজে বের করতেই হবে। তিনি কি সত্যিই আমার প্রতি দুর্বল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যা আমি ধরতে পারছি না? তার প্রতিটি কথা, প্রতিটি চাহনি আমার মনের মধ্যে সন্দেহর জাল বুনতে শুরু করেছিল। আমি তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে লাগলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তিনি যেন আরও বেশি করে আমার সাথে কথা বলার সুযোগ খুঁজতেন। একদিন রাতে আমাদের দুজনেরই ডিউটি ছিল। হাসপাতাল প্রায় নিস্তব্ধ, ইমার্জেন্সি ছাড়া তেমন কোনো রোগীর চাপ ছিল না। আমি আমার ডেস্কে বসে ফাইলপত্রের কাজ সারছিলাম। হঠাৎ ইন্টারকমে ডাক্তারবাবুর গলা ভেসে এলো, তৃপ্তি, একবার আমার চেম্বারে এসো তো। আমার বুকটা ধক করে উঠল। এত রাতে তিনি আমাকে একা তার চেম্বারে কেন ডাকছেন? হাজারটা খারাপ চিন্তা আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। মনের সমস্ত ভয় আর দ্বিধাকে চেপে রেখে আমি তার চেম্বারের দিকে এগিয়ে গেলাম। দরজায় হালকা নক করতেই তিনি বললেন, ভেতরে এসো। আমি ভেতরে ঢুকে দেখলাম ডাক্তারবাবু তার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। তার মুখের উপর চিন্তার গভীর ছাপ স্পষ্ট। সেই রাতের ঘটনাটি আমার মনে জমে থাকা সন্দেহর মেঘকে আরও ঘনীভূত করে তুলেছিল এবং আমাকে এক চরম পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছিল। আমি স্যারের চেম্বারে প্রবেশ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। ঘরের ভেতর একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। টেবিল ল্যাম্পের মৃদু আলো তার চিন্তাক্লিষ্ট মুখটা আরও রহস্যময় মনে হচ্ছিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, স্যার, আমাকে ডেকেছেন? কোনো সমস্যা? আমার গলা শুনে তিনি চোখ খুললেন। তার চোখে মুখে ছিল একরাশ ক্লান্তি আর বিষণ্ণতা, যা আমি আগে কখনো দেখিনি। তিনি আমার দিকে তাকিয়ে দুর্বল গলায় বললেন, তৃপ্তি, আমার শরীরটা ভালো লাগছে না। একটু আমার প্রেশারটা মেপে দেবে? তার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম, আবার কিছুটা চিন্তিতও হলাম। একজন ডাক্তার নিজের অসুস্থতার কথা বলছেন, তার মানে নিশ্চয়ই গুরুতর কিছু। আমি দ্রুত প্রেশার মাপার যন্ত্র নিয়ে এসে তার ব্লাড প্রেশার মাপলাম। কিন্তু রিপোর্ট দেখে আমি অবাক হয়ে গেলাম। তার প্রেশার একদম স্বাভাবিক ছিল। আমি ইতস্তত করে বললাম, স্যার, আপনার প্রেশার তো একদম নরমাল। তাহলে আপনার শরীর খারাপ লাগছে কেন? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না, হয়তো কাজের চাপে এমনটা মনে হচ্ছে। তুমি কিছুক্ষণ আমার কাছে বসো, আমার খুব একা লাগছে। তার এই অনুরোধে আমি আরও বেশি দ্বিধায় পড়ে গেলাম। একজন পুরুষ মানুষের পাশে এত রাতে একা বসে থাকাটা আমার কাছে ঠিক বলে মনে হচ্ছিল না। কিন্তু একজন অসুস্থ মানুষের অনুরোধ আমি ফেলতে পারলাম না। তাছাড়াও তিনি আমার সিনিয়র। আমি তার পাশের চেয়ারটায় কিছুটা দূরত্ব বজায় রেখে বসলাম। তিনি চোখ বন্ধ করেই বলতে লাগলেন, মাঝে মাঝে জীবনটা খুব অদ্ভুত মনে হয়, তাই না তৃপ্তি? আমরা যা চাই তা পাই না, আর যা পাই তা ধরে রাখতে পারি অমর না। তার এই দার্শনিক কথায় আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। চুপ করে বসে রইলাম। হঠাৎ তিনি এমন এক অনুরোধ করে বসলেন, যা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। তিনি বললেন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? খুব যন্ত্রণা করছে, হয়তো একটু আরাম পাব। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কি ধরনের অনুরোধ? আমার মনের মধ্যে জমে থাকা সমস্ত সন্দেহ যেন সত্যি হতে চলেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না।
একদিকে আমার পেশাগত দায়িত্ব, অন্যদিকে আমার নারী সত্তার সম্মান। আমি মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলাম। কি করব আমি এখন? যদি আমি না বলি তাহলে তিনি অপমানিত বোধ করতে পারেন এবং আমার চাকরির উপর তার প্রভাব পড়তে পারে। আর যদি হ্যাঁ বলি তাহলে আমার নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব। আমার ভেতরটা ভয়ে, আশঙ্কায় কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম ডাক্তারবাবুর উদ্দেশ্য মোটেও ভালো নয়। তিনি তার পদের সুযোগ নিয়ে আমার সাথে অশালীন আচরণ করার চেষ্টা করছেন। অনেকটা দ্বিধা ও ভয় নিয়েই আমি উঠে দাঁড়ালাম। আমি স্যারের চেয়ারের পেছনে গিয়ে খুব সাবধানে তার কপালে হাত রাখলাম। আমার হাত তখন ঠকঠক করে কাঁপছিল। আমি শুধু আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন একটা ঘন্টার সমান। আমি শুধু চাইছিলাম এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পেতে। কিছুক্ষণ এভাবে চলার পর আমি খেয়াল করলাম স্যারের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। তিনি ঘুমিয়ে পড়েছেন। আমি খুব সাবধানে আমার হাত সরিয়ে নিলাম এবং নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ালাম। কিন্তু তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার মনে এক নতুন প্রশ্নের জন্ম হল। মানুষটা কি সত্যিই অসুস্থ নাকি পুরোটাই ছিল তার অভিনয়? ডাক্তারবাবুর এই রহস্যময় আচরণ আমার কাছে এক জটিল ধাঁধার মতো মনে হচ্ছিল, যার সমাধান আমার জানা ছিল না। সেই রাতের ঘটনার পর থেকে আমি ডাক্তার অমিতাভ পালকে এড়িয়ে চলতে শুরু করলাম। যখনই তিনি আশেপাশে থাকতেন আমি কোনো না কোনো কাজের অজুহাতে সেখান থেকে সরে যেতাম। তার সাথে কথা বলা বা তার চেম্বারে একা যাওয়ার প্রসঙ্গ আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। আমার এই পরিবর্তনটা হয়তো তার চোখেও পড়েছিল, কিন্তু তিনি এ নিয়ে আমাকে সরাসরি কিছু বলেননি। তবে আমি লক্ষ্য করতাম দূর থেকে তিনি আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। আমার মনের মধ্যে এক তীব্র লড়াই চলছিল। একদিকে আমার মনে হচ্ছিল ডাক্তারবাবু একজন খারাপ প্রকৃতির লোক এবং তার উদ্দেশ্য অসৎ। অন্যদিকে আমার মন বলছিল এত বড় একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ডাক্তার এমন নিচু মানসিকতার হতে পারেন না। হয়তো আমি তাকে ভুল বুঝছি। এই দোটানায় আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমার কাজেও তার প্রভাব পড়তে শুরু করেছিল। আমি স্থির করলাম এভাবে আর পালিয়ে বেড়ানো সম্ভব নয়। আমাকে এই রহস্যের শেষ দেখতেই হবে। ডাক্তারবাবুর আসল উদ্দেশ্যটা কি তা আমাকে জানতেই হবে। তিনি কি সত্যিই আমার সাথে কোনো ভিন্ন কিছু করতে চান, নাকি তার এই অদ্ভুত আচরণের পেছনে অন্য কোনো গভীর কারণ লুকিয়ে আছে? এই সত্যটা জানার জন্য আমি মনে মনে একটা পরিকল্পনা তৈরি করলাম। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই তাকে একটা পরীক্ষায় ফেলব। আমার পরিকল্পনাটা ছিল কিছুটা ঝুঁকিপূর্ণ। আমি ভাবলাম আমাকে ডাক্তারবাবুর সাথে কিছুটা ইমোশনাল অভিনয় করতে হবে, যাতে তিনি তার মনের কথা প্রকাশ করতে বাধ্য হন। আমার উদ্দেশ্য কোনোভাবেই খারাপ ছিল না। আমি শুধু চাইছিলাম তার মনের ভেতরের আসল সত্যটা বেরিয়ে আসুক। যদি তিনি সত্যিই খারাপ হন তাহলে আমি তার মুখোশটা সবার সামনে খুলে দেব। আর যদি আমি ভুল হয়ে থাকি তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেব। একদিন রাতে আবার আমাদের দুজনের ডিউটি পড়ল। আমি ভাবলাম এটাই সুযোগ। হাসপাতালের রাতের পরিবেশ এমনিতেই খুব শান্ত থাকে। এই নিস্তব্ধতাই আমার পরিকল্পনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আমি সারাদিন ধরে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিলাম। বুকের ভেতরটা ভয়ে কাঁপছিল, কিন্তু মনের জেদটা তার থেকেও বেশি ছিল। আমাকে জানতেই হবে কেন তিনি আমার সাথে এমন রহস্যময় আচরণ করেন। রাত বাড়ার সাথে সাথে হাসপাতালের করিডোরগুলো শুনশান হয়ে গেল। আমি দেখলাম ডাক্তারবাবু তার চেম্বারে বসে একটা বই পড়ছেন। আমি গভীর একটা নিঃশ্বাস নিয়ে তার চেম্বারের দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়ালাম। আমার মনে হচ্ছিল আমি কি ঠিক করছি? এই অভিনয় করতে গিয়ে যদি আমি নিজেই কোনো বিপদে পড়ে যাই? কিন্তু পরক্ষণেই আমার ভেতরের জেদটা আবার চাড়া দিয়ে উঠল। না, আমাকে পিছিয়ে গেলে চলবে না। আমাকে জানতে হলে আমাকে এই ঝুঁকিটা নিতেই হবে। আমি দরজায় নক করে ভেতরে প্রবেশ করলাম। তিনি বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখে ছিল সেই চিরচেনা জিজ্ঞাসু দৃষ্টি। আমি মনে সাহস সঞ্চয় করে আমার অভিনয়ের প্রথম সংলাপটা বলার জন্য প্রস্তুত হলাম। আমি তার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালাম এবং খুব ক্লান্ত ও বিষণ্ণ গলায় বললাম, স্যার, আজ শরীরটা একদমই ভালো লাগছে না। মনটাও খুব খারাপ। আমার কথা শুনে তিনি কিছুটা অবাক হলেন। তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কেন? কি হয়েছে তোমার? আমি তার চোখে চোখ রেখে বললাম, জানি না স্যার। সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমার এই কথাগুলো শুনে তার মুখের ভাব ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল।
আমার মুখে এমন কথা শুনে ডাক্তারবাবু বইটা বন্ধ করে আমার দিকে পূর্ণ মনোযোগ দিলেন। তিনি নরম গলায় জিজ্ঞেস করলেন, হঠাৎ করে তোমার এমন কেন মনে হচ্ছে তৃপ্তি? কোনো সমস্যা হয়েছে কি? আমি মাথা নিচু করে আমার অভিনয়টা চালিয়ে গেলাম। বললাম, স্যার, অনেক রাত হয়ে গেছে, খুব ঘুম পাচ্ছে, চলুন না আমরাও একটু ঘুমিয়ে পড়ি। এই কথাটা বলার সময় আমার গলা উত্তেজনায় কাঁপছিল। আমার এই সরাসরি প্রস্তাবে ডাক্তারবাবু আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় মুচকি হাসি। সেই হাসি দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আমার মনে হলো, আমার অভিনয়টা কি তাহলে বাস্তবে পরিণত হতে চলেছে? আমি কি নিজের পাতা ফাঁদেই নিজে ধরা পড়ে গেলাম? আমার ভয় হতে লাগল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আমি তার পরবর্তী প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলেন। আমার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে লাগল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল, এবার হয়তো সবচেয়ে খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি আমার সামনে এসে দাঁড়ালেন এবং খুব শান্ত গলায় কথা বললেন। তিনি বললেন, তৃপ্তি, আমি জানি তুমি কি ভাবছ। তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে খুব খারাপ কিছু চিন্তা করছো, তাই না? তার এই সরাসরি প্রশ্নে আমি চমকে উঠলাম। আমি চোখ খুলে দেখলাম, তার মুখে সেই মুচকি হাসিটা এখনও লেগে আছে, কিন্তু তার চোখে কোনো খারাপ উদ্দেশ্য নেই। বরং তার দৃষ্টিতে ছিল এক ধরনের করুণা আর গভীর বেদনা। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে আবার বলতে শুরু করলেন, দেখো, সত্যিকার অর্থে আমি একজন ডাক্তার। মানুষের জীবন বাঁচানোই আমার ধর্ম। সৃষ্টিকর্তা আমাকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, তাতে আমি কোনোদিন কোনো অনৈতিক কাজ করতে পারি না। আমার দ্বারা কোনো মেয়ের সম্মানহানি হওয়াটা অসম্ভব। তার কথাগুলো আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। আমার মনে হলো, আমি হয়তো সত্যিই একজন ভালো মানুষকে ভুল বুঝছি। আমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, স্যার, তাহলে আপনি প্রায় আমার দিকে অমনভাবে তাকিয়ে থাকেন কেন? কেন আমাকে এত ব্যক্তিগত প্রশ্ন করেন? আপনার আচরণে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কথা শুনে তার মুখের হাসিটা মিলিয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল এক গভীর বিষাদের ছায়া। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। তিনি বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি আজ দেব। কারণ আমি বুঝতে পারছি, আমার আচরণ তোমাকে অনেক কষ্ট দিয়েছে। শোনো, অনেকদিন ধরে তোমাকে নিয়ে আমি একটি কথা ভাবছি। ডাক্তারবাবুর এমন কথা শুনে আমার বুকের ভেতরটা আবার ধক করে উঠল। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম, কি কথা বলবেন তিনি? কি এমন রহস্য লুকিয়ে আছে তার এই অদ্ভুত আচরণের পেছনে? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কি কথা স্যার? আমার প্রশ্নে তিনি কোনো উত্তর না দিয়ে তার চেয়ারে গিয়ে বসলেন। তারপর ড্রয়ার থেকে একটা পুরনো ওয়ালেট বের করলেন। ওয়ালেটটা খুলে তিনি আমার দিকে এগিয়ে দিলেন। আমি দেখলাম, ওয়ালেটের ভেতরে একটা ছোট্ট মেয়ের বিবর্ণ হয়ে যাওয়া ছবি রাখা আছে। সেই ছবির দিকে তাকিয়ে ডাক্তারবাবুর চোখ দুটো জলে ভরে উঠল। ডাক্তারবাবু ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করলেন, শোনো মা, আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। আমার জীবনে প্রথম একটি মেয়ে এসেছিল। আমার রাজকন্যা। তার নাম ছিল কল্যাণী। এইটুকু বলতেই তার গলা ধরে এলো। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, তার চেহারাটা ছিল ঠিক তোমার মতো। তোমার মতোই ডাগর ডাগর দুটো চোখ, তোমার মতোই মায়াবী চাহনি। আমি যখনই তোমার দিকে তাকাই, আমার মনে হয় আমি যেন আমার কল্যাণীর দিকে তাকিয়ে আছি। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। তিনি ছবির দিকে তাকিয়ে বলতে লাগলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটির বয়স যখন মাত্র ৬ বছর, তখন এক ভয়ঙ্কর অসুখ আমার কাছ থেকে ওকে কেড়ে নেয়া। আমার চোখের সামনে আমার রাজকন্যাটা এই দুনিয়া ছেড়ে চলে যায়। আমি একজন ডাক্তার হয়েও আমার নিজের মেয়েকে বাঁচাতে পারিনি। এই কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। একজন এতটা শক্ত, গম্ভীর মানুষের এমন অসহায় কান্না দেখে আমার নিজের চোখও জলে ভরে গেল। আমি বুঝতে পারছিলাম কত বড় একটা কষ্ট তিনি তার বুকের মধ্যে চেপে রেখেছেন। তিনি চোখের জল মুছে বললেন, আজও, এতগুলো বছর পরেও, আমি আমার মেয়েটাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমি তোমার দিকে যখনই তাকাই, তখনই আমার সেই হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে পড়ে যায়। আমি তোমার মধ্যে আমার মেয়ের ছায়া খুঁজে পাই। তিনি আমার দিকে তাকিয়ে আর্দ্র গলায় বললেন, আমি জানি আমার আচরণে তুমি অনেক ভয় পেয়েছ, আমাকে ভুল বুঝেছ।
কিন্তু বিশ্বাস করো মা, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু তোমার সান্নিধ্যে আমার মেয়ের স্মৃতিগুলোকে খুঁজে ফিরতাম। আমি চাই তুমি সারা জীবন আমার মেয়ে হয়ে আমার পাশে থাকো। তুমি কি আমার এইটুকু প্রত্যাশা পূরণ করবে মা? তার কথাগুলো আমার হৃদয়ে তীরের মতো বিঁধল। সেদিন ডাক্তারবাবুর কথা শুনে আমার চোখে আর জল ধরে রাখতে পারলাম না। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ছি ছি, আমি শুধু শুধু এত ভালো একজন মানুষকে দিনের পর দিন ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম মানুষটার আমার প্রতি খারাপ নজর আছে, কিন্তু আসল সত্যটা জানার পর আমি অনুশোচনায় ভুগছিলাম। কারণ শুধু শুধু একজন সন্তানহারা বাবাকে আমি সন্দেহ করেছি, তাকে কষ্ট দিয়েছি। আমি কান্নায় ভেঙে পড়ে তার পায়ের কাছে বসে পড়লাম। বললাম, স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে বড় ভুল করেছি। আমি আপনার কষ্টটা বুঝতে পারিনি। তিনি আমাকে ধরে তুলে নিজের পাশে বসালেন। আমার মাথায় হাত রেখে বললেন, তোমার কোনো দোষ নেই মা। পরিস্থিতিটাই এমন ছিল। আজ থেকে তুমি আমার মেয়ে, আমার কল্যাণী। বন্ধুরা, সেই দিনের পর থেকে ডাক্তার অমিতাভ পাল আর আমার কাছে শুধু একজন সিনিয়র ডাক্তার নন, তিনি আমার বাবা। আমি তার মধ্যে আমার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে পেয়েছি, আর তিনি আমার মধ্যে তার হারিয়ে যাওয়া মেয়েকে। আমাদের সম্পর্কটা আজ বাবা মেয়ের মতোই পবিত্র। এই ঘটনাটা আমাকে শিখিয়েছে যে কোনো বইয়ের মলাট দেখে যেমন তার ভেতরের গল্পটা বোঝা যায় না, তেমনি কোনো মানুষের বাহ্যিক আচরণ দেখেও তার ভেতরের মানুষটাকে বিচার করা উচিত নয়। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা প্রকৃতপক্ষে আমাদের ভালো চায়, কিন্তু তাদের সদাচরণ দেখলে মনে হয় তাদের উদ্দেশ্য ভালো নয়। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা নিবিড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করি, তখন বুঝতে পারি আমাদের কাছে মনে হয় যারা আমাদের খারাপ চাইছে, প্রকৃতপক্ষে তারাই আমাদের একসময় শুভাকাঙ্ক্ষী হয়ে যায়। তাই আমাদের উচিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে অবশ্যই সত্যটা জানা, তারপর ধীর সুস্থভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।